স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে চলে যাব বাংলা ভিশনের বার্তা কক্ষে। সেখানে আছেন নিউজ এডিটর আব্দুর রহমান। আপনার কাছে জেনে নিব দিনের সবশেষ খবরগুলো। ধন্যবাদ তাইমুর। যে খবরগুলো বাংলা ভিশনে রয়েছে তার মধ্যে রয়েছে যে সাবেক মন্ত্রী যিনি ডাক্তার দীপমণি, যিনি বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সবশেষ যিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন সেই দীপমণি, তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও। তাকে রাতে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর বারিধারা ডিওএসএস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরে তাকে মিন্টু রোডের ডিবি অফিসে নিয়ে আসা হয় এবং নিরাপত্তার কারণে রাতে তাকে ডিবি অফিসেই রাখা হবে। তার বিরুদ্ধে রাজধানী ঢাকা এবং চাঁদপুরে, তার নিজ জেলা চাঁদপুরে মামলা রয়েছে। তাকে অবশ্য ঢাকার মোহাম্মদপুরের থানায় দায়ের করে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তাকে চাঁদপুরের আদালতে নাকি ঢাকার আদালতে হস্তান্তর করা হবে, উপস্থাপন করা হবে, তা সে ব্যাপারে পুলিশ সিদ্ধান্ত নেবে মঙ্গলবার সকালে। আমরা কিছুক্ষণ আগে আবার জানতে পেরেছি যে আওয়ামী লীগ সরকারের সাবেক যুব ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, তাকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ খবর ছিল যে দেশের স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন ফোরামের ভেঙে দেওয়া হয়েছে। তার মধ্যে 12টি সিটি কর্পোরেশনের মেয়র, 495টি উপজেলার চেয়ারম্যান এবং 323টি পৌরসভার মেয়র ও 60টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ তিনি জানিয়েছেন যে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে এ সকল ব্যক্তিকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে দেশের 4,500-এর বেশি ইউনিয়নের যে চেয়ারম্যান রয়েছেন তাদেরকে অব্যাহতি দেওয়া হয়নি। পাশাপাশি যে সকল পৌরসভা এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলর রয়েছেন তারা স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালন করতে পারবেন বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আরেকটি খবর হচ্ছে যে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সোমবারও বিভিন্ন স্থানে মামলা হয়েছে। ঢাকার ধানমন্ডি থানায় একটি মামলা হয়েছে। সেখানে শেখ হাসিনা ছাড়াও 14 দলীয় জোটের যে নেতা হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন সহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আরেকটি খবর হচ্ছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে ছাত্র জনতার যে আন্দোলনের যে বিজয় তাকে নস্যাৎ করার চক্রান্ত চলছে। তিনি বলেছেন যে সরকার এবং জনগণের স্বার্থ রক্ষা করার পাশাপাশি জনতার যে বিজয় হয়েছে তাকে রক্ষা করতে বিএনপি সব ধরনের সহযোগিতা সরকারকে দেবে। তাইমুর, এই ছিল বাংলা ভিশনের প্রচারিত খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনের সবশেষ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলা ভিশনের নিউজ এডিটর আব্দুর রহমান। স্টুডিও আলোচনা শুরু করব বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স গ্রেফতার এবং এই বিষয় নিয়ে আলাপ করতে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই, সংবিধানের 15 সংশোধনী কেন অবৈধ নয়, হাইকোর্ট জানতে চেয়েছেন। মানে এই যে একটি কথা বলা হয় পুরো নির্বাচন ব্যবস্থাকে ভেঙে ফেলার, ধ্বংস করে দেওয়ার যেটি বিষয়, এই 15 সংশোধনী অবৈধ হলে বা বাতিল হলেই কি নির্বাচন ব্যবস্থা যেটি ধ্বংসের দ্বারপ্রান্তে বা ধ্বংস হয়ে গিয়েছে পুনরুদ্ধার করা সম্ভব হবে কিনা? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার সহ আলোচক ফাহিমা নাসরিন মুন্নি, তাকেও ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। 15 সংশোধনী সংবিধানের, এটা আমাদের জাতীয় ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায়। আজকে বাংলাদেশে যে রাজনৈতিক সংঘাত, যে হানাহানি, যে আপনার নির্বাচন নিয়ে যে একটা অনিশ্চয়তা, নির্বাচন নিয়ে যে আপনার এমন একটা পর্যায়ে চলে গেল যেখানে আপনার
রাত দিনের ভোট আগের রাত্রে ডাকাতি করা হচ্ছে, দামি নির্বাচন করা হচ্ছে, এই যে স্থানীয় সরকার নির্বাচন, এগুলো সবই দায়ী হচ্ছে পঞ্চদশ সংশোধনী। এই পঞ্চদশ সংশোধনী এনে সেখানে যে রায়টা দেওয়া হয়েছিল, আমি তো বলবো যে রায়টাও জালিয়াতি করা হয়েছিল। রায় সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছিল পরপর 3 বছর 3 বার এই মানে দেশের নিরাপত্তার স্বার্থে, শান্তি শৃঙ্খলার স্বার্থে আরও 3 বার হয়তো স্থানীয় সরকার মানে জাতীয় নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে। কিন্তু পরে আপনার সংসদে অভিনব কায়দায় সেটা বাতিল করে দিয়ে আবারও দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধিবিধান জারি করা হলো। এবং আরও আশ্চর্য হবেন, ওই প্রাথমিক রায় দেবার প্রায় 1.5 বছর পর নতুন করে আবার রায় লেখা হলো। যখন নতুন করে এই বিচারপতি খায়রুল হক রায় লিখলেন, তখন কিন্তু আর উনি প্রধান বিচারপতি ছিলেন না, অবসরে চলে গিয়েছেন। তখন আবার ওই প্রথম যে রায় দিয়েছিল সংক্ষিপ্ত রায়, সেটাও কিন্তু ওখানে ছিল না। তো সব মিলিয়ে দেখা যায় এটা সম্পূর্ণই ছিল শেখ হাসিনার মানে একটা ব্যক্তিগত নির্দেশেই খায়রুল হক এই কাজটি করেছেন। তখন এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপনারাও তো সকল রাজনৈতিক দল সোচ্চার ছিল। তো আমি যেটা বলছিলাম যে পঞ্চদশ সংশোধনীটা আমাদের রাজনীতির যে হানাহানি, আজকে দেশকে যে পর্যায়ে নিয়ে আসা, এটার জন্য একমাত্র দায়ী হচ্ছে পঞ্চদশ সংশোধনী। এবং এটার মূল যে কারিগর সেটা হচ্ছেন এই কি বলে ওনার এবিএম খায়রুল হক প্রধান বিচারপতি ছিলেন, যিনি শেখ হাসিনার নির্দেশে এই কাজটি করেছিলেন। পরবর্তীতে এই কাজ করার কারণেই উপহার হিসাবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে উনি 12 লাখ টাকা উপহার পেয়েছিলেন। এটাও বাস্তবতা। মানে গরিব মানুষের ত্রাণের টাকা প্রধানমন্ত্রী এই বিচারপতি খায়রুল হককে দিয়েছিলেন চিকিৎসার নামে। তো এই যে এইগুলো করা হয়েছে, এগুলো করে আসলে দেশকে একটা চরম সংঘাতের দিকে নিয়ে যাওয়া হয়েছে। আবার আপনার কাছে আসবো অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী, আপনি তো আইন অঙ্গনের লোক। এই যে পঞ্চদশ সংশোধনীর জন্যই দেশের আজকের এই অবস্থা, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কি তাহলে দূর হবে কিনা যদি এই জায়গাটিতে সমাধান মেলে? আপনাকে ধন্যবাদ। এবং সেই সাথে আমার সহ আলোচক ইমরান সালে প্রিন্স ভাই আছেন, আমাদের দলের অত্যন্ত সিনিয়র একজন নেতা। দেখেন, এটা তো সত্যি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা 1996 সনে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যখন সংবিধানে সন্নিবেশিত করা হয়েছিল, এই আওয়ামী লীগ যারা এই ফ্যাসিস্ট একটা একদলীয় কর্তৃত্ববাদী সরকার, তারা কিন্তু সেই দিন অন্যান্য দলকে নিয়ে এটাই চেয়েছিল যে কোনো দলীয় সরকারের অধীনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, এটা তাদের কথা ছিল। এখন তারই পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এখন পরবর্তীতে যেটা প্রিন্স ভাই বলেছেন একদম সঠিকভাবে যে পঞ্চদশ সংশোধনী, এখন এবিএম খায়রুল হক উনি তো তখন চিফ জাস্টিস, ওপেন কোর্টে যে শর্ট একটা রায় দিলেন, ওইটাই রায়। আমাদের আইনে বলা আছে যে হোয়াট ইজ এ জাজমেন্ট, রায় দিলেন। পরপর আরও দুটো টার্ম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে। আর সংসদ চাইলে ওই চিফ জাস্টিসকে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার একটা বিষয় ছিল, যে সেটা তারা জি, এখন ওখানে আরো কতগুলো আপনার অপশনস ছিল, সেটা আপনার সম্পূর্ণভাবে অ্যামিকাস কিউরি হিসেবে 7 জন খুব সিনিয়র আইনজীবী ওনারা মতামত দিলেন, একজন বাদে সবাই বললেন যে না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে হবে। এখন 7 জন জজ সাহেবের ভিতর 3 জন বললেন থাকবে, 4 জন বললেন যে এটা সাংঘর্ষিক। ওই হিসেবেই তো উনি পরবর্তীতে অবসরে যাওয়ার 16 মাস পর এবিএম খায়রুল হক উনি যে নজিরবিহীন একটা কাজ উনি করেছেন, যে লিখিত রায়ের সাথে ওনার ওপেন কোর্টে বলা রায়ের কোনো রকম মিল যখন খুঁজে পাওয়া গেল না, সেটাই ছিল আজকের এই যে ক্রাইসিস, আপনার সংকটের মূল কারণ। 2011-তে যখন এই অবস্থা তারা করলো, পরবর্তীতে দেখেন 2014-তে বিনা ভোটের নির্বাচন, 154 জন বিনা ভোটের এমপি। তারপরে কি হলো 2018 রাতের নির্বাচন, নির্বাচনের আগের দিনে নিশি রাতের নির্বাচন। তারপর এবার 2024-এর 7ই জানুয়ারিতে কি হলো, ডামি নির্বাচন, যে আমি তুমি মামু মানে নিজেরা আওয়ামী লীগ কেউ নেই,
কোনো প্রতিপক্ষ নেই, কাউকে লাগবে না, ডামি, স্বতন্ত্র, সবই তারা, আওয়ামী লীগ। এখন হয় কি, আপনি জনগণের এইবার 12 কোটি ভোটারের ভোট হাইজ্যাক করেছে। তারা আগে 18-তে 10 কোটির ওপরে ভোটার ছিল, তার মধ্যে তরুণ ভোটারের সংখ্যা বেশি। এবং এই তরুণরা আজকে যাদেরকে আমরা দেখছি, ছাত্র জনতার এই যে একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ, নতুন করে আমরা স্বাধীন হয়েছি, এত বছর আমরা টক শোতে আসছি, দেখেন কথা বলার জন্য মামলা হয়, হ্যাঁ মামলা করে দেয় তারা, বহু কিছু করে, আরো শুধু এটা না, এখানেই থেমে থাকে না। এখন মূল কথাটা হচ্ছে সংবিধান মানুষের জন্য, মানুষের ভালোর জন্য সংবিধান। সংবিধান একটা বই ছাড়া তো আর অন্য কিছু নয়, এটা তো কোনো বাইবেল নয় যে এটাকে আপনার কোনো পরিবর্ধন মানুষের কল্যাণে করা যাবে না। আজকে সংবিধানের ৫০ সংশোধনী চ্যালেঞ্জ করে হাইকোর্টে যে রিটটা দায়ের করা হয়েছে, সেটার ইনিশিয়াল একটা মোশন বলা হয়, এই শুনানি শেষে হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চ ৮ সপ্তাহের মধ্যে সম্ভবত এই সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না বলে রুল জারি করেছেন। সুজনের ওনারা এই মামলাটা আপনার করেছেন, ৫০ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্ট রুল দিয়েছে। দেখেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের ১৭ বার এই সংবিধানটা সংশোধন করা হয়েছে, ১৭ বার। এখন সংবিধান সংশোধন ১৯৯৬ সালের ২৭শে মার্চ সংবিধান সংশোধনের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা আইনে আপনার সন্নিবেশিত করা হয়েছিল, সেটা করা হয়েছিল। ৫০ সংশোধনী এটা ২০১১-তে পাশ হয় ৩০শে জুন, আর রাষ্ট্রপতির অনুমোদন হয় ২০১১ সালের ৩০শে জুলাই। এই সংশোধনী দিয়ে সংবিধান ধর্মনিরপেক্ষতা, স্বাধীনতা পুনর্বহাল করা, রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে এগুলো তো করা, কিন্তু মূল কথাটা আরও অন্যান্য অনেক জিনিস, যে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই সংবিধানের ৫০ সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এটা হচ্ছে আপনার মূল। আজ পর্যন্ত আমি যতগুলো নির্বাচনের নামে তামাশা, ২০০৮-এর নির্বাচন, ২০১৪, ২০১৮, ২০২৪, আজকে এই যে আমরা স্বাধীনতা, দ্বিতীয় একটা স্বাধীনতা, আমরা এখন যেই অবস্থায় আছি, সবচাইতে বড় কথা বলবার যেই স্বাধীনতা আমরা পেয়েছি, ফ্রিডম অফ স্পিচ, এটাই আমাদের ১৫-১৬ বছরে ছিল না। আমাদেরকে একটা ভয়ের সংস্কৃতির ভেতর, যে কথা বললেই মামলা, কথা বললেই গুম, কথা বললেই খুন, এর ভিতর দিয়েই আমরা গেছি। কাজেই আজকের যেই বিপ্লবী সরকার, এই বিপ্লবী সরকারের কাছে জনগণ এবং আমাদেরও প্রত্যাশা থাকবে যে একটা এখন যেভাবে ওনারা মোটে নতুন এসছেন, অল্প সময় পেয়েছেন, তার মধ্যেও সংবিধান, আইন, সবচাইতে বড় কথা দেখেন ৩টা অঙ্গ নিয়ে যে একটা রাষ্ট্র, হ্যাঁ, যে আইন, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, এখন আপনার যে একটার সাথে আরেকটা কমপ্লিমেন্টারি হওয়ার কথা, সেখানে হয়ে গেছে কন্ট্রাডিক্টরি, আর হয়ে গেছে কি একদম আপনার ভীষণভাবে নির্বাহী বিভাগ এই গত ১৫-১৬ বছর সমস্ত কিছু আর দুটো বিভাগকে যে ভীষণভাবে নিয়ন্ত্রণ করেছে, এটাই আজকে একদম সারা পৃথিবীর কাছে, বাংলাদেশের মানুষের কাছেও খোলাসা হয়ে গেছে। আপনার কাছে আবার আসছি, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, এই যে ৫ তারিখ শেখ হাসিনা সরকারের পতন, তার দেশ ত্যাগ, আজকে পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ১৭টি মামলা, ১৬টি হত্যার, একটি অপহরণ মামলা, নিঃসন্দেহে আরও সামনে মামলা হবে। কিন্তু একটি প্রশ্ন বারবার উঠছে, বিশিষ্টজন রাখছেন, যে মামলাগুলো যে প্রক্রিয়ায় হচ্ছে এগুলো যেন বিতর্কিত না হয়, এবং এই যে ন্যায় বিচারটা যেন যারা যারা ভুক্তভোগী, যারা যারা এই হত্যার শিকার হলেন, বিভিন্ন অন্যায় আচরণের শিকার হলেন, ন্যায় বিচারটা যেন পায়। এই যে মামলার বিচার প্রক্রিয়া যেন বিতর্কিত না হয় এবং ন্যায় বিচারটা নিশ্চিত হওয়া। দেখুন, শেখ হাসিনা শুধু আমি বলবো শুধু স্বৈরাচার না, এটা বাংলাদেশের একটা নিকৃষ্টতম স্বৈরাচার, এবং তার যে অপরাধ, এই অপরাধের বলে শেষ করা যাবে না। এখন এই যে মামলাগুলো যে হচ্ছে, যারা ভুক্তভোগী তারাই তো মামলা করছে, এবং তারা নিশ্চয়ই আইনজীবীদের পরামর্শ নিয়ে এগুলো করছেন।
এখানে আমাদের দলীয়ভাবে আসলে বলার কিছু নাই। আর মামলা প্রক্রিয়া বিতর্কিত হবে কেন? যা ঘটনা যেটার উপর মামলা হচ্ছে সেরকম ঘটনা যদি না ঘটে তাহলে তো বিতর্কিত হয়। তো যেটা বাস্তবতা সেটার উপরে তো মামলা হচ্ছে। যেমন ধরেন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের উপর যে হামলা হলো, যে কারণ বাজারের মোড়ে, এটা তো সত্য ঘটনা, তাই না? তো কার নির্দেশে হচ্ছে? শেখ হাসিনার নির্দেশে। কারণ তার মন্ত্রী যারা ছিল, যারা আজকে গ্রেপ্তার হচ্ছে, তারা ওই আমরা যেটা পত্রপত্রিকায় দেখছি যে তাদেরকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তখন তারা এক বাক্যে বলছেন যে আমরা প্রধানমন্ত্রীর অর্ডার ফলো করেছি। এমনকি যে জিয়াউল হাসান, যিনি এই গুম খুনের একদম মূল ব্যক্তি, র্যাবের সাবেক ডিজি, তিনিও বলেছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা করেছি। তো সমস্ত নির্দেশদাতা তো প্রধানমন্ত্রী। আর ন্যায় বিচার তো অবশ্যই হবে। আজকে আওয়ামী লীগ যে বিচার বিভাগকে যেভাবে কলুষিত করেছিল, সেই অবস্থা নিশ্চয়ই আজকে নাই। আজকে তো বিচার বিভাগ স্বাধীন পথে হাঁটছে। সেখানে ন্যায় বিচার পাওয়াটাই মানুষের একটা প্রত্যাশা। নিশ্চয়ই সেখানে ন্যায় বিচারের ব্যত্যয় ঘটবে না। জনগণেরও সে প্রত্যাশা ওরকমই। তো এখন আপনি যে একটু আগে ফাহিমা মুন্নি যে কথাগুলো বললেন, যে বিচার বিভাগকে, ওনার কথার মধ্যে দিয়ে কিন্তু বেরিয়ে আসছে বিচার বিভাগকে কিভাবে সেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সহ তার অনুসারীরা বিতর্কিত করেছিল। এবং আওয়ামী লীগেরই নিয়োগকৃত প্রধান বিচারপতি ছিলেন এস.কে. সিনহা। তিনি কিভাবে মানে বিচার বিভাগকে আওয়ামী লীগ কলুষিত করেছিল, তার যে বই, সেই বইয়ে নিশ্চয়ই লিখেছেন। শুধু তাই না, রায় তারা ডিকটেট করতো। নিশ্চয়ই আপনার খেয়াল আছে, সেই বইয়ে তিনি লিখেছেন সংবিধানের 1600 সংশোধনী বাতিলের জন্য যেই রায় মামলা হয়েছিল সেটার বিরুদ্ধে, সেটার উপরে যখন বিচার বিভাগ, হাইকোর্ট বিভাগ, যারা আপিল বিভাগ সম্ভব না, আপিল বিভাগ রায় দিবে, সেই রায় দেওয়ার আগের দিন প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে প্রেসিডেন্ট সাহেব, তখন প্রেসিডেন্ট ছিলেন আব্দুল হামিদ, তিনি দাওয়াত করে নিয়ে গেলেন, চায়ের দাওয়াত দিয়ে। তো উনি সেখানে গিয়ে দেখলেন সেখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী উপস্থিত, আইনমন্ত্রী আনিসুল হক উপস্থিত, অ্যাটর্নি জেনারেল উপস্থিত, এবং আরও আইন কর্মকর্তারা উপস্থিত। সেখানে তাদের উপস্থিতিতে, মানে রাষ্ট্রপতির উপস্থিতিতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি এস.কে. সিনহাকে চাপ দিচ্ছিলেন যে পরের দিন রায় যেন সেই 16 সংশোধনীর বিরুদ্ধে না দেওয়া হয়। তখন তিনি কিভাবে সেখানে কাঁপছিলেন সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, তার বই লেখা আছে। দেশও ছাড়তে হলো, এবং শেষমেশ তাকে দেশ ছাড়তে হয়েছে, তাকে শারীরিকভাবে অ্যাসল্ট করা হয়েছে, এবং সেটাও সেই বইয়ে লেখা আছে। এবং সিঙ্গাপুরে তাকে ক্যান্সারের রোগী বানিয়ে সিঙ্গাপুরে নিয়ে যেয়ে সেখানে শারীরিকভাবে অ্যাসল্ট করে সেখানে পদত্যাগপত্র লিখে ফ্যাক্সের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। তো বিচার বিভাগ তো আওয়ামী লীগ আমলে কী ছিল, সে এস.কে. সিনহার ওই বক্তব্য বা ওই লেখার মধ্য দিয়ে কিন্তু ফুটে উঠেছে। আজকে নিশ্চয়ই সেই অবস্থা নেই। আজকে যেহেতু স্বৈরাচারের পতন ঘটেছে, গণতন্ত্রের পথে দেশ নতুন করে যাত্রা শুরু করেছে, সংস্কারের পথে দেশ যাত্রা শুরু করেছে, সেখানে নিশ্চয়ই বিচার বিভাগেরও সংস্কার আসবে। এখানে নিশ্চয়ই বিচার বিভাগ এই শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সে মামলার নিষ্পত্তি করবে এবং ন্যায় বিচার সেখানে প্রতিষ্ঠিত হবে। এটাই জনগণের প্রত্যাশা। জি, আপনার কাছে আরেকটি বিষয় জানার ছিল। আমরা জানি যে আজকে 13 বছর পরে সাবেক পুলিশ কর্মকর্তা হারুন বিপ্লব, তাদের বিরুদ্ধে আপনাদের সিনিয়র নেতা জয়নাল আবদিন হত্যা চেষ্টা মামলা করেছেন। ঠিক এই ধরনের আপনারা গত 15-16 বছর যেই নির্যাতন, অত্যাচার, গুম খুনের শিকার হয়েছেন, এই জায়গাগুলো থেকে বিএনপিকে কোনো সুনির্দিষ্ট করে কোনো আসলে মামলা সামনের দিকে আরো করবে কিনা, বা আপনাদের দলীয় সিদ্ধান্তটা কি আসলে? আমি তো আগেই বলেছি, যারা ভুক্তভোগী তারা মামলা করছে। যেমন আমাদের পার্লামেন্টের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, যিনি এখন আমাদের পার্টির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, তিনি কিভাবে এই ডিবি হারুন কর্তৃক নিগৃহীত হয়েছে আজকেও আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখিয়েছেন। একটা হরতালের দিন উনি যখন ফারুক সাহেব যখন মিছিল করছিলেন সংসদ ভবনের সামনে তৎকালীন আমাদের বিরোধী দলীয় এমপিদেরকে নিয়ে, তখন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, তখন এই ডিবি হারুনকে কোনো রকম পানিশমেন্ট না দিয়ে তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছিল, প্রমোশন দেওয়া হয়েছিল, একটির পর একটি প্রমোশন।
তার মানে কি এই যে জিবির হারুন যে কাজটি করেছিল সেটা শেখ হাসিনার নির্দেশেই করেছিল, যে কারণে তাকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছিল। তা এখন জয়নুল আবেদিন ফারুক সাহেব এতদিন মামলা করতে পারেনি কেন? এতদিন মামলা করার কোনো পরিবেশ ছিল না। মামলা করলে সেই মামলা গ্রহণই করতো না পুলিশ, তাই না? তো এখন যেহেতু একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, মুক্ত গণতান্ত্রিক পরিবেশে তিনি মামলা করেছেন, নিশ্চয়ই হারুনকে গ্রেপ্তার করতে হবে এবং অন্য বিপ্লবদেরকেও গ্রেপ্তার করতে হবে, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর আপনি দলীয় সিদ্ধান্তের কথা বলেছেন, এই ব্যাপারে আমাদের দলীয় সিদ্ধান্ত আমরা ওইভাবে দেই নাই। যারা ভুক্তভোগী আমরা বলেছি তারাই এটা মামলা করবে। আমি যদি ভুক্তভোগী হয়ে থেকে অবশ্যই আমি মামলা করব। আমাদের হাজার হাজার নেতাকর্মী এইসব মামলার শিকার হয়েছে, তারা নিশ্চয়ই ব্যক্তিগত কারণেই হোক বা এটা প্রতিহিংসা না, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সে কারণে তারা মামলা করবে বলে আমাদের বিশ্বাস। জি, অ্যাডভোকেট ফাইমান আসছেন, এই যে এই গণ অভ্যুত্থানের ঘটনা বলি, গত 15-16 বছর বিরোধী দল হিসেবে বিএনপির উপর নির্মম নির্যাতন অত্যাচার বলি, সবগুলো জায়গায় ন্যায় বিচার প্রক্রিয়াটা যেন মানে স্বচ্ছ থাকে এবং নিশ্চিত হয় ন্যায় বিচারটা কিভাবে? না, আমরা তো আশা করি, কারণ গত 15-16 বছরে আমরা ক্যাঙ্গারু কোর্ট থেকে শুরু করে দেখেছি যে বিএনপির নেতাকর্মীদের যখন বিচার হয় তখন আপনার ক্যামেরা ট্রায়ালের মতন আমাদের দেশনেত্রীর বিচার, ওটা কোনো কোর্ট ছিল না, বকশীবাজারে একটা বিশেষ ভবনে করা হয়েছিল। তো 1/11-এর সময় থেকে ক্যাঙ্গারু কোর্টের যে প্রচলন, সেটা গত 15-16 বছর বাংলাদেশের মিডিয়া বিভিন্ন কারণে, যেহেতু ভয়ের একটা সংস্কৃতি ছিল, হয়তো সেভাবে বলতে পারেনি। তবে আপনি জানেন আন্তর্জাতিক মিডিয়ায় এটা কিভাবে এসেছে যে বাংলাদেশের বিচার বিভাগকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং হয়েছে, যেটা এসকে সিনহা সাহেব বলুন কিংবা আর একজন যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে খালাস দেওয়ার কারণে হ্যাঁ বাংলাদেশে থাকতে পারেননি, ওনাকে চলে যেতে হয়েছিল এবং ওনাকে বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সি দিয়ে যে কি পরিমাণ হেনস্থা করা হয়েছিল আমরা জানি। আমরা গত 15-16 বছরে যখন গায়েবী মামলা, গায়েবী রায়, একেবারে বাসার থেকে দিনে রাতে দরজা ভেঙে নিয়ে যাচ্ছে, আইন কানুনের বালাই কোনো কিছুই আপনার নেই, এদিকে 700-র ওপরে মানুষ গুম হয়ে গেছে, আর আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলুন, ক্রস ফায়ার, এগুলো তো সবই আপনার মানবতা বিরোধী অপরাধের ভিতর চলে আসে। এখন আজকে আমরা আশা করছি যে আনিসুল হক, উনি নাকি সাবেক আইনমন্ত্রী, যাকে বিচার বিভাগকে কুক্ষিগত করে রেখেছিল, উনি এবং ওনার চেম্বার, ওনার সাঙ্গপাঙ্গ, ওনার অ্যাসোসিয়েটস, আরও কারোর নাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, উনি নাকি রিমান্ডে হাসছেন। তো আমি খুব অবাক হলাম এটা দেখে। আর জুনায়েদ আহমেদ পলক, সে নাকি কাঁদছে। তো কেউ হাসছে, কেউ কাঁদছে। আর যাকে যেভাবে আইনমন্ত্রী কিংবা সাবেক একটা ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের, তারা তো প্রত্যেকেই সমান অপরাধে অপরাধী, আইন তো তাদের সবার বেলায় একইভাবে প্রয়োগ করবার কথা। এদিকে সালমান এফ রহমান শেয়ার বাজার কেলেঙ্কারি বলুন, 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে। এখন উনি আপনার দেখলাম দাড়ি গোঁফ কামিয়ে, হ্যাঁ উনি আগে ওনাকে দরবেশ ডাকা হতো, এখন কি ডাকা হবে আই ডোন্ট নো, কিন্তু নিশ্চয়ই কোনো নাম ওনাকে মানুষ দিয়ে দেবে, ডাকাত কিংবা এরকম কিছু টাইপের। এখন দেখেন, উনি আর্থিক যত অপরাধ আছে এগুলোর মাস্টার মাইন্ড। আমাদের এখানে যত আইন কানুন আছে এবং সাবেক আইনমন্ত্রী, ওনারা যে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মী, হাজার হাজার ছাত্র জনতা, এই যে 33,000-এর ওপরে ছাত্র জনতা আজকেও আহত এবং প্রায় 900-র কাছাকাছি মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, তো এই যদি হয় অবস্থা, প্রত্যেকটা মামলায় হুকুমের আসামি তো আনিসুল হক সাহেব কি হন না? তারা যেখানে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, ওনারা বলুন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা যেখানে ছিলেন। এবং আর্থিক অপরাধের বিষয়গুলোতে তো সালমান এফ রহমান, ওনার বিরুদ্ধে বহু মামলা, হ্যাঁ, যে আপনার হওয়ার কথা, আত্মহত্যা পর্যন্ত করেছে, সবকিছু হারিয়ে শেয়ার বাজারের ছোট ছোট যারা পুঁজি বিনিয়োগকারীরা। এখন দেখেন, আমরা দেখেছি নিম্ন আদালত থেকে শুরু করে আমাদের কেবলমাত্র বিরোধী দল ভিন্ন মতের কারণে নিম্ন আদালত, ম্যাজিস্ট্রেট, সিএমএম, তারা আমাদের সাথে যে আচরণ করেছে, রিমান্ডে দিয়ে অমানবিক 5 দিন, 7 দিন, 10 দিনের ছাত্র জনতার আন্দোলনে আমরা দেখলাম 15 বছরের ছেলে, 17 বছরের ছেলে, সে যে আইনের চোখে শিশু, এটা যে ম্যাজিস্ট্রেট জানে না, তার তো ওই চেয়ারে বসবারই কথা না,
তার তো চলে যাওয়ার কথা, অথচ সে দিব্যি তারা কিন্তু আছে। কেবলমাত্র আমরা দেখলাম সাবেক প্রধান বিচারপতি সহ আর কয়েকজন বিচারপতি অ্যাপিলের সর্বোচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশনে পদত্যাগ করেছেন। তাতেই যে আমাদের আইন অঙ্গনের, আমি তো আইনের মানুষ, আইন অঙ্গনের যে খুব আপনার সংস্কার হয়ে গেছে আমরা সেটা মোটেই মনে করছি না। আমরা মনে করছি এটা শুরু হয়েছে। আপনি জানেন যে সুপ্রিম কোর্টের রন্ধ্রে রন্ধ্রে অনেক রকম দুর্নীতি আছে, যে একটা মামলা আপনি ফাইল করতে যাবেন, অ্যাফিডেভিট করবেন, পয়সা দিতে হবে, ফাইল করতে আপনাকে পেশকার নিম্ন কোর্ট থেকে শুরু করে একদম আমাদের ওখানে, সেটা যেটা নিয়ে আগের অ্যাটর্নি জেনারেল ছিলেন যিনি একজন মাহবুবে আলম সাহেব, উনিও কথা বলেছিলেন। এখন আমরা চাই যে জিয়াউল হাসানের কথা যেমন আমার ভাই বলেছেন, এখন বিভিন্ন যে মামলাগুলো হচ্ছে, শাহজাহানকে হত্যার জন্য জনতাকে উস্কানি দিয়ে দাবি মামলা করেছে পুলিশ, এই মামলা না। উনি কবে থেকে কবে চাকরিতে, র্যাবে কবে, উনি আপনার আর্মিতে কবে, ডিজিএফআইতে কবে, আয়নাঘরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্টভাবে আমাদের প্রতিটা মামলা, হত্যা মামলা এবং খুনের মামলা, সেই সাথে আপনার যারা গুম হয়েছে, মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো, এগুলো তো খুব কঠিন কোনো কাজ না। এখন সাবেক আইনমন্ত্রী স্বৈরাচার এবং আরো একজন যারা আছে, সালমান এফ রহমান ভেলকিবাজ, এখন তাদেরকে আপনার ওই বিভিন্ন এই যে দুর্বল মামলায় ঢাকার রাস্তায় সহিংসতা উস্কে দেয়, হ্যাঁ না, ওনারা হাজার হাজার মামলা ওনাদের এমনিই হয় এই গত কয় বছরে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্ট মামলা। আড়িপাতার প্রধান এই যে এই জিয়াউল হাসান গুমের একজন হোতা, কিন্তু উনি তো একা নন, ওনার তো আশেপাশে চতুর্পাশে তার নাম আমরা জানি। আল জাজিরায় ওই যে আয়নাঘর, অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, সেই ইয়েটা আমরা ডকুমেন্টারিটা আমরা দেখেছিলাম। এখন গ্রেফতার কিভাবে হলো? উনি তো একটা ফ্লাইটে উঠে গেছিলেন, কবে উঠেছিলেন, কিভাবে নামানো হলো, তারপর এতদিন উনি কোথায় ছিলেন, তারপর ওনাকে কেমন করে গ্রেফতার দেখানো হলো, কি মামলায়, এগুলো তো সবকিছুই মানুষ বোঝে, সবই তো মানুষ জানে। আমরা এটা চাই না। আমরা চাই কি, আমি বলছি একজন আইনজীবী হিসেবে একটু বলতে হবে যে স্পেসিফিক, এখনই শেষ করে দিব, স্পেসিফিক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করুন। আর কে কবে কোথায় কখন ছিল এটা তো জানা এখন রকেট সায়েন্সের কোনো ব্যাপার না। আর একটা এই জিয়াউল হাসানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা হয়েছে, ওনার বিরুদ্ধে আপনার র্যাবে থাকা অবস্থায় শত শত মামলা হয়। ওনার যখন উনি আয়নাঘর, আমার কলিগ ব্যারিস্টার আরমান, আমাদের আপনার ইলিয়াস আলী ভাই, চৌধুরী আলম, সুমন, তারা কে কোথায় আমরা তো জানি না। আর্মি অফিসার একজন বের হয়েছে, কি অত্যাচার তাদেরকে করেছে। এই যে একজন ইউনিভার্সিটির শিক্ষক, তাকে কিভাবে আয়নাঘরে রেখেছিল, একজন সাবেক সেনা কর্মকর্তা, এগুলো প্রত্যেকটা ভীষণভাবে আপনার হতে হবে। আর আমাদের নিম্ন আদালত, যেটাকে আমরা জাজ কোর্ট বলি, এবং উচ্চ আদালত আমরা যে সুপ্রিম কোর্ট, আমি মনে করি যে এখন সময় আমাদের সব এই দুই কোর্ট, সব কোর্টকে মিলিয়েই একটা সেল গঠন করবার, ন্যায় বিচারের কথা বলেছিলেন না, ওই ন্যায় বিচারের কারণে যেন ন্যায় বিচার আমরা নিশ্চিত করতে পারি, যেখানে মামলার এজাহার, যেটাকে এফআইআর বলে, সেখান থেকে শুরু করে আপনার ক্রিমিনাল মামলার প্রতিটা ধাপ সম্পর্কে সম্যক ধারণা বহু আইনজীবী আমাদের আছে। ডিবির ওই হারুন, ওনার বিরুদ্ধে এইসব মামলা না, উনি কবে কখন কাকে এই সমন্বয়কদের যে নিয়েছে তারা মামলা করেছে, সেটাই বলছি যে দেখেন এই একটা ঘটনা, $500 কোটি রূপপুর, শেখ হাসিনা খুনি, জয় টিউলিপ, $5 বিলিয়ন তারা নিয়ে। এই আলোচনা একটু পরে আবার ফিরছি, একটা ছোট বিরতির পর। দর্শক, নিউজ এন্ড ভিউজ একটি ছোট বিরতির সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজে। সৈয়দ ইমরান সালে প্রিন্স, এই যে আমরা জানি যে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। প্রশ্নটা ঠিক এইভাবে রাখতে চাই। আজকে যদি 20 তারিখ বলি, 15 দিন আগেও যেই দল রাজনীতির মাঠে নিঃসন্দেহে আওয়ামী লীগ এবং বিএনপি সবচেয়ে বড় দুটি দল ছিল, এই দলকে আজকে এই পরিণতি, এই মানে একটি বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে, এটাই দরকার ছিল কিনা? এটাই দরকার ছিল কিনা, মানে অবশ্যই জি, সেটাই। মানে কারণ এই দল তো আজকে গণধিকৃত, তারা গণঘৃণিত,
এবং গণহত্যার দায়ে তারা এই গণধিকৃত বা মানে ঘৃণিত দলে পরিণত হয়েছে। শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী ধিক্কার দিচ্ছে এই দলকে। এই দল স্বৈরাচার, তারা হত্যা করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আবার বিরোধী দলকে দমন করেছে, বিরুদ্ধ মতকে দমন করেছে, সংবাদপত্র গণমাধ্যমের কণ্ঠ রোধ করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, জনগণের জীবনযাত্রাকে ব্যাহত করেছে, জনদুর্ভোগ সৃষ্টি করেছে, লুটপাটের শেষ নাই। এই যে একটু আগে ফাহিমা নাসরিন বলছিলেন যে কালকেই আমরা দেখলাম যে আমরা এর আগেও এই কথাগুলো বলেছি যে শেখ হাসিনার আপনার রূপপুর প্রকল্পে আপনার $500 কোটি, শেখ হাসিনা, জয় মানে তার ছেলে জয় এবং তার বোনের মেয়ে টিউলিপ যে এখন ব্রিটেনের এমপি এবং মন্ত্রী, এই তিনজন মিলে এই অস্ত্র কেনার নামে এই টাকা তারা কমিশন খেয়েছে। শুধু একটি ডিলে তারা এই টাকা খেয়েছে। তো এরকম কত হাজার ডলার, কত লক্ষ ডলার যে তারা এরকম করেছে, এটা কোনো হিসাব আছে? আপনার গত 15 বছরে 18 লক্ষ কোটি টাকা আপনার পাচার হয়ে গেছে বাংলাদেশ থেকে। অথচ ঋণ মানে ঋণের পরিমাণ 1 লাখ কোটি টাকা বা 1.5 লাখ কোটি টাকার মতো আছে। তো এই যে এই টাকাগুলো যে তারা মানে পাচার করেছে বাংলাদেশ থেকে, তারপরে যে এই দুর্নীতি করেছে। আজকে তো আগে আমরা শুনেছি আওয়ামী লীগের নেতারা টক শো এসে বলতেন শেখ হাসিনার মতো সৎ প্রধানমন্ত্রী নাকি পৃথিবীতে নাই। তো উনি যে কত অসৎ, কত দুর্নীতিবাজ, এ তো আস্তে আস্তে বেরোচ্ছে। ওনার শোনা যাচ্ছে বেলারুশেতে সম্পদ, ফিনল্যান্ডের সম্পদ, তার আমেরিকাতে সম্পদ, ব্রিটেনের সম্পদ, দুবাইয়ের সম্পদ, তারপর শোনা যায় ইন্ডিয়াতে সম্পদ। তো এই তো তার সম্পদের কোনো শেষ নাই। এই টাকাগুলো 2 হাতে কামাই করেছে, 2 হাতে চাঁদাবাজি করেছে। এই যে কিছু মানে মানে তেলবাজ ব্যবসায়ী ছিল যারা এই শেখ হাসিনার পতনের 3 দিন আগেও শেখ হাসিনার কার্যালয়ে গিয়ে তাকে এই হত্যাকাণ্ডের জন্য তাকে সমর্থন দিয়ে এসেছিল, তারা কিভাবে গলা উঁচিয়ে বলেছে যে এই শেখ হাসিনাকে বারবার দরকার। তারা সুটকেস ভর্তি করে করে শেখ হাসিনার গণভবনে আপনার চাঁদা নিয়ে গেছে, চাঁদা দিয়ে এসছে। তো এর থেকে বড় চাঁদাবাজ তো আর বাংলাদেশে জন্ম হয়েছে বলে আমাদের মনে হয় না। এই দুর্নীতির কি বিচার হবে না? অবশ্যই এই দুর্নীতির বিচার হবে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে, প্রত্যেকটি গুলির হিসাব দিতে হবে, প্রত্যেকটি মানবাধিকার লঙ্ঘনের হিসাব দিতে হবে, প্রত্যেকটি ক্রস ফায়ারের হিসাব দিতে হবে, প্রত্যেকটি গুমের হিসাব দিতে হবে। সবচেয়ে বড় কথা যে আজকে গণতন্ত্রকে যে হরণ করে নিল, ভোটের অধিকার যে হরণ করে নিল, এগুলোরও বিচার দিতে হবে। বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে যে নির্যাতন নিপীড়ন করে মৃত্যুর দিকে ধাবিত করেছে তাকে চিকিৎসা নিয়ে, এইটারও জবাব দিতে হবে, বিচার করতে হবে। জি, সোমবারে আমরা এসে দেখলাম শেখ হাসিনার পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে তো আমরা তার দেশ ছাড়ার পর থেকে বিভিন্ন মামলা হতে দেখছে। সোমবার এসে আমরা দেখলাম 14 দলের নেতাদের বিরুদ্ধে এবার গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের হচ্ছে। এই বিষয়টিকে কিভাবে? অবশ্যই এই যে 14 দলের যে নেতারা, এরা তো শেখ হাসিনার সহযোগী। আপনি এই যে যেদিন শেখ হাসিনার সাথে তারা মিটিং করলো এই পতনের কয়েকদিন আগে, সেই মিটিংয়েই তারা তো কি বলেছে শেখ হাসিনাকে বলেছে আরো কঠিন হওয়ার জন্য, কঠোর হওয়ার জন্য, সেই বল প্রয়োগের জন্য বলেছে। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশে কারফিউ দেওয়ার জন্য, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে সেনা মোতায়েনের জন্য, সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে দেখা মাত্র গুলির নির্দেশের জন্য। সেই মিটিংয়ে কারা ছিল শেখ হাসিনা ছাড়া? ওবায়দুল কাদের ছিল, রাশেদ খান মেনন ছিল, হাসানুল হক ইনু ছিল, মাইজ ভান্ডারী ছিল, আনোয়ার হোসেন মঞ্জু ছিল, 14 দলের নেতারা ছিল। তারা কি এই দায় নিবে না? তাদের সেই মিটিংয়ের পরেই তো বাংলাদেশে ছাত্র হত্যা হয়েছে। অবশ্যই তাদেরকে এই হত্যার দায় নিতে হবে। সমস্ত কিছুর হচ্ছে তারা। সেদিন তো তারা শেখ হাসিনাকে আপনার পদত্যাগের পরামর্শ দেয় নাই। সেদিন তো তারা শেখ হাসিনাকে বলে নাই যে আপনি কেন গুলি করলেন, কেন ছাত্র হত্যা করছেন, কেন মানুষের রক্তপাত করছেন। এই কথাগুলো তো ওনারা বলেন নাই। ওনারা আরো উস্কে দিয়ে আসছেন শেখ হাসিনাকে যে কেন গুলি করা হচ্ছে না, কেন সেনাবাহিনী নামানো হচ্ছে না, কেন বিজিবি গুলি করতেছে না, কেন পুলিশ কঠোর হচ্ছে না। অবশ্যই এই সময়ের জন্য তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। এবং এদের যারা তল্পিবাহক,
বিভিন্ন রাজনৈতিক দলে ছিল, সাংবাদিক ছিল, বিভিন্ন প্রশাসনের লোকজন ছিল, মিডিয়া হাউসগুলো ছিল, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। এই বাংলাদেশের এই রক্তপাতের জন্য তারাও কম দায়ী নয়। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন, এই যে গণহত্যার দায় আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দলটি নিবন্ধন বাতিলের যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটা আসলে কেমন সময় লাগতে পারে সব মিলে? যদি না, এটা তো দেখা যাবে যে ন্যায় বিচারের স্বার্থে আমাদের আইনে একটা কথা আছে, জাস্টিস হারিড, জাস্টিস বারিড, আর জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। দুটোর একটাও করা যাবে না, খুব দেরিও করা যাবে না, খুব তাড়াহুড়োও করা যাবে না। ন্যায় বিচার শব্দটা হচ্ছে সেটা। দেখেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, তারা যে এইরকম দুর্নীতি পরায়ণ কেবল তা না, সন্ত্রাসী আবরার ফাহাদের যে ঘটনাটা, সেখানে তো কোর্টের যে রায়, সেখানে এইরকম সংগঠনের কথা বলা আছে না, এটা হচ্ছে ছাত্রলীগ। আর এবার আমরা হাতে হাতে ছাত্রদের উপর এই 15-16 বছর ধরে বিরোধী মত দমন থেকে, উই ওয়ান্ট জাস্টিস আন্দোলন থেকে, ভ্যাট বিরোধী আন্দোলন থেকে, কোটা সংস্কার আন্দোলন থেকে, এই রিসেন্টলি জুলাইয়ের যেই বিপ্লব ছাত্র জনতার, সেখানেও তো আমরা দেখেছি তারা যে অস্ত্র শস্ত্র লাঠি সোটা হাতে নিয়ে আর এক একজনের হল থেকে কি বেরোচ্ছে, এগুলো তো খাতা কলম না, এগুলো তো সব আর্মস, সব ভয়ঙ্কর রকমের অস্ত্র। কাজেই যে এগুলোর বিচার হতে হবে। আওয়ামী লীগ যেহেতু এই রকম ফ্যাসিস্ট আর স্বৈরাচার একটা দল বাকশাল গঠন করে, যাদের ইতিহাস গণতন্ত্রের গলা টিপে ধরা, তারা আবার এই 2024-এ এসে এই একটানা প্রমাণ করে এসছে যে আওয়ামী লীগ থাকলে জনগণ ভোট দিতে পারবে না, কথা বলতে পারবে না, ভয় দেখাবে, আমরা ভয়ে সবাই মুখ বন্ধ করে রাখবো। এই তো তাই যদি হয়, মানবাধিকার না থাকে, আইনের শাসন না থাকে, ন্যায় বিচার না থাকে, তাহলে তো আওয়ামী লীগকে আপনার ইমিডিয়েট বাতিল করে দেওয়া হচ্ছে সবচাইতে ভালো কাজ। এবং সেই সাথে তার যে অঙ্গ সংগঠন যতগুলো আছে সবগুলোকেই তাই। দেখেন, গণহত্যার দায় আওয়ামী লীগকে তো নিতে হবে। এই টানা সিস্টেমেটিক্যালি তারা যা করে এসছে এবং সম্প্রতি যা করেছে, এখন প্রশাসন বলেন, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, আইন শৃঙ্খলা বাহিনী, গত 15 বছরে আওয়ামী লীগ একেবারে সাজানো বাগানের মতন তাই তো সাজিয়েছে। তো কিছু কিছু পরিবর্তন আমরা দেখছি, আমরা আশা করছি যে ইন্টারিম গভর্নমেন্ট এগুলো আস্তে আস্তে স্টেজ বাই স্টেজ, স্টেপ বাই স্টেপ এগুলো ঠিক করবেন। আর দুর্নীতির মামলা আওয়ামী লীগের যত এমপি, যত জনপ্রতিনিধি, তাদের হলফনামা বলেন, সবকিছু দেখলে তাদের সম্পদের যে হিসাব, সেটা এমপি হওয়ার আগে কি কিংবা সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার আগে কি, সোমবার কিন্তু দুদক 41 জন মন্ত্রী এমপির দুদকের কথা বললে হবে। দুদক তো ডক্টর ইউনুস স্যারের এগেইনস্টে 190টা মামলা শেখ হাসিনা করেছিল, তার মধ্যে দুদকও তো খুব খুব হইচই করেছে যে এই করেছে সেই করেছে, কিন্তু আব্দুল হাই বাচ্চু বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, শাহ আলমের আপনার তদন্ত বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সেগুলো তো আর কথা হয় না, যে সেগুলো নিয়ে কথা বলবার যেই সৎসাহস, আশা করি ওই নখ দন্তহীন যেই দুদক, তাদের এখন নখ গজাবে, দাঁতও একটু বড় হবে। কারণ যেহেতু এখন আমরা দেখতে পাচ্ছি যে স্বৈরাচার, সময় চেঞ্জ শব্দ তো এটাই, পরিবর্তনের হাওয়া বইছে। এই তো একটা কথা বলি, দেখেন, মাতুয়াইল ডাম্পিং গ্রাউন্ডের ট্রিটমেন্ট প্ল্যান্টে হেফাজত নেতা কর্মীদের লাশ গায়েব করা হয়। আমরা আজকে যে নিউজটা দেখেছি, এর থেকে দুঃখজনক 5 কথা বলছি, কি হতে পারে? তারা হাজার হাজার কোটি টাকা, দরবেশ সাহেবের ব্যাংকের ঋণ 36,000 কোটি টাকা, আর পদ্মা সেতু নির্মাণ করতে আপনার লেগেছে 32,000 কোটি টাকা, যদিও 1/3 নিচে বাজেট ছিল। দেখেন, পিলখানায় যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এটা কোনো বিদ্রোহ ছিল না, এটা এত বছর পর আমরা ওনাদের মুখ থেকে জানতে পেরেছি, কিন্তু এই ধারণাটা আমরা কিন্তু তখনও করতে পেরেছি, যেটা ওই যে বলতে পারিনি, ওই ভয়ের সংস্কৃতি। আশা করি সত্যিকার অর্থে ন্যায় বিচার হবে, সুষ্ঠু তদন্ত করে, নতুন করে শেখ হাসিনা থেকে শুরু করে তাপস এবং যাদের নাম তারা দিয়েছে, প্রত্যেকের একেবারে কঠিনভাবে বিচার হয়ে বিচারের সর্বোচ্চ শাস্তি 57 জন সেনা কর্মকর্তা সহ সিভিল প্রশাসনের যারা মারা গেছে, তাদের কঠিনভাবে আপনার এটার ইয়েতে নিয়ে আসবে। পিলখানা হত্যাকাণ্ডের বর্ণনা লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান উনি যেভাবে দিয়েছেন, আর অন্যান্য যারা জেনারেল শাকিল ওনার ছেলে বলেছেন, অন্যান্য
আমাদের মা বোন যারা বলেছেন এটা কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না, সর্বোচ্চ একদম উপর থেকে বলে। আবার একটা মেয়েও দেখলাম লিখেছে, একটা ওই যে টেলিফোনের ইয়েতে চাকরি করতো, উনিও বলেছেন যে না এটা কোনো মিউটিনি ছিল না, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। যদি তাই হয় তাহলে পরিকল্পিত এই হত্যাকাণ্ডের তদন্তে, সুষ্ঠু তদন্তের স্বার্থে আমি আশা করি জাতিসংঘ যেহেতু আসছে, এই যে এই তদন্ত, এই গণহত্যার তদন্ত করতে ছাত্র জনতার শত শত হাজার ছাড়িয়ে গেছে, তো আমরা আশা করব যে তার সাথে পিলখানা হত্যার মতন এরকম অত্যন্ত সেন্সিটিভ আমাদের জাতির জীবনে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, ৬৭ জন শিশু কিশোরী মারা গেছে এইবারের ঘটনায়, আর ৫৭ জন সেনা চৌকস কর্মকর্তা আপনার খুন হত্যা করা হয়েছিল রাষ্ট্রীয় মদদে, সবকিছুরই বিচার যেন নিশ্চিত হয় পিলখানা হত্যাকাণ্ডে, যেটাকে আমরা এতদিন যেভাবে বলেছি যে এটা আমাদের জন্য সত্যি আয়নাঘরের কথা দিয়ে শেষ করি, যে যারা বেরিয়ে এসে যেই অল্প কিছু মানুষ, আমাদের ৭০০ জনের ওপরে যারা ইলিয়াস ভাই সহ গায়েব হয়ে গেছেন, গুম হয়ে গেছেন, কোনো খবর জানেন না, ওনার পরিবার মানে সন্তান জানে না বাবা বেঁচে আছে নাকি, স্ত্রী জানে না স্বামী কোথায়, তো তাদের মধ্যে অল্প কয়েকজনের আমরা যা দেখছি, আমরা আশা করি স্টার্ন অ্যাকশন বলি আমরা আইনের ভাষায়, কঠিন থেকে কঠিনতম সাজা এবং শাস্তি, বিচার খুব ইমিডিয়েট এটা হতে হবে, ওপেন ট্রায়াল হোক, আর তাদেরকে ছেড়ে দিক এই আমাদের গুম হয়ে যাওয়া পরিবারগুলোর সামনে, তারা দেখুক যে কি রকম লাগে এক একজন মানুষ একটা পরিবারের। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আজকের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল, আমরা জানি যে 12টি সিটি কর্পোরেশনে মেয়রদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেই সাথে উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান। এই জায়গাটা আসলে ওই যে যেই পরিবর্তনের, আমাদের সেই কাঙ্ক্ষিত যে পরিবর্তনের জন্য এই জায়গাটি আসলে দরকার ছিল কিনা এটি। আর সাথে একটু যুক্ত করতে চাই, নিঃসন্দেহে ফেসবুকে ভাইরাল হতে দেখেছেন যে ঢাকা উত্তরের সিটি মেয়রের যে ঠিক এসে পালিয়ে আসা এবং যাওয়া, এই নিয়ে যদি বলেন। আপনি বলেছেন এটা কাঙ্ক্ষিত ছিল কিনা, অবশ্যই এটা প্রয়োজন ছিল, কারণ এই যে স্থানীয় সরকারের প্রতিনিধি যারা বসেছিল, এটা কি জনগণের প্রতিনিধি? এটা তো আওয়ামী লীগের প্রতিনিধি। সেই মেয়র, সিটি কর্পোরেশন বলেন, পৌরসভা বলেন, উপজেলা বলেন, বা ইউনিয়ন পরিষদ বলেন, বা জেলা পরিষদ বলেন, সেখানে কি কোনো নির্বাচন হয়েছে? নির্বাচনের নামে প্রহসন হয়েছে, টাকার খেলা হয়েছে, জনগণ ভোট দিতে পারে নাই, নির্বাচনের নামে আওয়ামী উৎসব হয়েছে। তো সেইখানে এরা আপনার একটা নির্দলীয় সরকারের অধীনে যখন একটা নির্বাচনের আয়োজন হতে যাচ্ছে, তখন এদেরকে এই স্থানীয় সরকারে বসিয়ে রেখে কখনো আপনার সংস্কারও হবে না, আর আপনার নিরপেক্ষ নির্বাচন হবে না। আর এই যে যারা স্থানীয় সরকারের মেয়র বলেন, চেয়ারম্যান বলেন, এরা তো হত্যাকারী, এরা তো এই গণহত্যার সাথে জড়িত। এই যে আপনার ছাত্র জনতাকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা করা হলো, এরা তো আওয়ামী লীগের প্রেতাত্মা। আপনার এদেরকে অফিস করিয়ে এদেরকে কেন্দ্র করে আওয়ামী লীগকে আবার সামনে নিয়ে আসে। কিন্তু একটা ছোট্ট বিষয়, সিটি কর্পোরেশনগুলোতে তো কাউন্সিলররা থাকছেন, কাউন্সিলররাও তো দলীয় ভাবে, এই ব্যাপারটা আমি ঠিক জানি না, হ্যাঁ, তবে যদি সেই জায়গাটা আসলে থাকে সে ব্যাপারে সরকারকে একটা ক্লিয়ার সিদ্ধান্ত দিতে হবে। এটা আমার মনে হয় কি বলে, মেয়ররা থাকবে না, কাউন্সিলর থাকবে, এটা সাংঘর্ষিক। এই ব্যাপারে সরকারকে একটা ক্লিয়ার সিদ্ধান্তে আসতে হবে। সরকার হয়তো মনে করছে তৃণমূল পর্যায়ে এরা যদি না থাকে, এর আগে থাকে নাই, পুরো স্থানীয় সরকার ব্যবস্থাটা এবার একদমই ভেঙে যাবে। না, ভেঙে যাবে কেন? সেখানে তো স্থানীয় সরকার সেক্রেটারি আছে, ওয়ার্ডের সেক্রেটারি আছে, তারা দায়িত্ব পালন করবে, অসুবিধা নাই তো। তা এখন এইগুলো করে তারা, আমি যে কথা বলছিলাম যে এই স্থানীয় সরকারের প্রতিনিধিরা সব হচ্ছে আওয়ামী লীগের, সেই এদেরকে কেন্দ্র করে আওয়ামী লীগে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করবে। এরা যখন বাইরে বেরিয়ে আসবে গর্ত থেকে এদেরকে কেন্দ্র করে, তখন তো মানুষ এদেরকে ধাওয়া করবে, বলে এই তো হত্যাকারী, এ তো মানুষের রক্ত নিয়েছে, তখন তো আরেকটা সংঘাত সৃষ্টি হবে, আরও রক্তপাত হবে, আরও লাশ পড়বে। এই দায়িত্ব তখন কে নিবে? কেউ নিতে পারবে না। যেমন গতকালকেই আপনি দেখেন, এর আগে যখন সরকার একটা পরিপত্র জারি করলো যে স্থানীয় সরকারের যারা অনুপস্থিত আছে সেখানে প্রশাসক নিয়োগ করবে, এটা সম্ভবত গত বৃহস্পতিবার জারি করলো, গত বুধবার বৃহস্পতিবার জারি করলো। এই রোববারে মানে গতকালকেই কিন্তু এই যারা পলাতক ছিল তারা গর্ত থেকে বের হয়ে এসে তারা কিন্তু অফিস করার কথা ছিল। এই শোনা মাত্রই বাংলাদেশের অধিকাংশ সিটি কর্পোরেশনের সামনে, আবার কি বলে পৌরসভার সামনে, ইউনিয়ন পরিষদের
অফিসের সামনে বিক্ষোভ হয়েছে, যে বিক্ষোভের কারণে কিন্তু আপনার চেয়ারম্যানরা বা মেয়ররা যেতে পারেনি অফিসে। যদি তারা যেত সেখানে কি হতো? আজকে আমাদের একটা ময়মনসিংহের গফরগাঁয়ে আমরা দেখেছিলাম একটা মেয়র, পৌরসভার মেয়র, সে খুব ভোরবেলা গিয়ে অফিসে বসে গিয়েছে। শুনে মানুষজন বের করে নিয়ে এসে তাকে দিগম্বরের মতো অবস্থা করে তাকে পরে আর্মির হাতে তুলে দেওয়া হয়েছে। এই যে একটা পরিস্থিতি, এই দায় কে নিত? সরকার নিত? দেশের জন্য ভালো হতো। আমরা তখন রক্তপাত চাই না, আর লাশ চাই না, এখন শান্তিপূর্ণ পরিবেশ দরকার। এই ব্যাপারে আমার মনে হয় যে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং স্থানীয় সরকারের সংস্কার হওয়া দরকার। এই যে সংস্কারের যে কথাগুলো বলা হচ্ছে, স্থানীয় সরকারের সংস্কার হওয়া দরকার এবং যেমন বিচার বিভাগের সংস্কার দরকার, আইন শৃঙ্খলা বাহিনীতে সংস্কার দরকার, নিরাপত্তা বাহিনীতে সংস্কার দরকার, প্রশাসনের সংস্কার দরকার, স্থানীয় সরকারের সংস্কার দরকার, রাজনীতির মধ্যেও সংস্কার দরকার। এই সংস্কারের জন্য কতটা সময় দিবে বিএনপি? এইটা আমরা সরকারকে, যেহেতু আমাদের মহাসচিব আজকে বলেছেন, আপনি দেখেছেন যে যেহেতু নতুন সরকার, তারা কাজ শুরু করেছে, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই এবং আমরা তাদেরকে সময় দিতে চাই। এখন সরকারের প্রায়োরিটিটা কি এটা তো আমাদের জানতে হবে। সরকারের প্রায়োরিটিটা জেনে আমাদের সেই সময়টা দেওয়া যাবে। তবে এত বেশি সময় নেওয়া ঠিক হবে না যাতে মানুষ অধৈর্য হয়ে যায়। বাংলাদেশের মানুষ কিন্তু নির্বাচনমুখী মানুষ, বাংলাদেশের মানুষ নির্বাচন পাগল মানুষ। গত 14 বছর তারা 15 বছর তারা ভোট দিতে পারে নাই। তারা এমন একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য উন্মুখ হয়েছিল। এখন এতটা সময় বাংলাদেশের জনগণ দিবে কিনা আমরা জানি না, তবে এমন সময় না উচিত হবে না যাতে জনগণ অধৈর্য হয়ে যায়। জি, অ্যাডভোকেট ফাইমান আসেন, আপনার কাছে শুনে অনুষ্ঠান শেষ করবো। এই যে সংস্কারের জন্য নানা জায়গায় সংস্কারের জন্য যৌক্তিক সময়টা কতটা হওয়া দরকার? এটা তো সত্যি যে আমরা এখন যেই জিনিসগুলো দেখছি এটা খুব ইনিশিয়াল একটা স্টেজ। এখানে এই যে আরপিও সংশোধনের ব্যাপার আছে, নির্বাচন কমিশনে কোনো রকম সংশোধন এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। 4টা নির্বাচনী যে গুরুতর ভাবে জালিয়াতির নির্বাচন করেছে, তাদের সিইসি থেকে শুরু করে প্রত্যেক কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিব থেকে শুরু করে সমস্ত কর্মকর্তাকে আইনের আওতায় এনে অতি দ্রুত প্রত্যেকে, ডিসিএসপি থেকে শুরু করে যারা যারা এই নির্বাচন জালিয়াতি প্রতারণার মাধ্যমে জনগণের সাথে প্রতারণা করেছে তাদেরকে তো আইনের আওতায় আনতেই হবে। আর প্রত্যেকটা প্রতিষ্ঠান যেহেতু ধ্বংস করে দিয়েছে, বিচার বিভাগ বলুন কিংবা নির্বাচন কমিশন বলুন, আর এর আগে তো দেখলেন ইপিএসসির কি অবস্থা, যে ওই বিসিএস এর প্রশ্ন, ড্রাইভার এক আবেদ, আর একজন খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বললেনই যে আমার বাসার পিওনেরই তো 400 কোটি টাকা আছে। কাজেই এই রকম একটা অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো এবং সেই সাথে বাংলাদেশের জনমানুষের যেই প্রত্যাশা, সত্যিকার অর্থে একটা সুষ্ঠু ভোটের এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দেশ যাবে এবং দেশ চালাবে তারা উৎসব মুখর পরিবেশে, যেটা চিরদিন হয়ে এসছে। কারণ বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী মানুষ, এটা সত্যি কথা। কাজেই যৌক্তিক সময়ে আমাদের মহাসচিব যেমন বলেছেন, প্রিন্স ভাইও বললেন, আমরা সেটাই আশা করব যে ওনারা সংস্কারগুলো করে এমন একটা পরিবেশ তৈরি করবেন যেই পরিবেশে সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব এবং 18 কোটি মানুষ সেই দিন আনন্দের সাথে সেই নির্বাচন অংশগ্রহণ করবে। জি, আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।